জন্মেছি বা বৃদ্ধ হয়ে, ছিলাম অনেক কুৎসিত। ফেলে দিলে তোমরা আমায়, হারিয়ে গেলাম আমি। জীবনের এক বিচিত্র রূপে জন্ম আমি নিয়েছি। নিজের স্ত্রী বাচ্চার সাথে চেয়েও থাকতে আমি পারিনি। তবে মরে যাইনি আমি এই আক্ষেপ নিয়ে, মানিও নি এসব কষ্ট আমার। যা পেয়েছি তাকে নিয়েই তো পৃথিবীর বুকে ভালো থাকার দৃষ্টান্ত আমি রেখে দিয়েছি। জীবনে কতই না আক্ষেপ আমাদের, কতই না প্রত্যাশা, কিন্তু কিছু মানুষ থাকে যাদের জীবনটাই এক ক্ষণঘটা। তাদের কোনো আক্ষেপ থাকে না, আবার তারাই বেঁচে থাকার প্রকৃত মানেটা বুঝিয়ে যায়। আজ এক গল্প বলতে যাচ্ছি, অদ্ভুত সুন্দর এক গল্প, বেঞ্জামিনের গল্প, যেখানে হাজারো বাধা থাকলেও শুধুমাত্র একটি ভালো থাকার আশা পরিস্থিতি পুরো বদলিয়ে দেয়। যেখানে না পাওয়ার ব্যথা যার চারপাশে ঘিরে থাকতে চায়, কিন্তু সেই মানুষটি সেসবকে দূরে রেখে জীবনের অববাহিকায় অন্য সুখগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টায় মেতে থাকে। তো বলা যাক, 2008 সালে রিলিজ হওয়া খ্যাতিমান ছোট গল্পের উপর ভিত্তি করে বানানো মুভি দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন এর ঘটনা প্রবাহ। আগস্ট 2005। হ্যারিকেন নামক ভয়ানক ঘূর্ণিঝড়ে তলিয়ে যাচ্ছে নিউ অরলিন্স শহর। এই নিউ অরলিন্স শহরের এক হসপিটালে চিকিৎসারত ছিলেন এক বৃদ্ধা, যার নাম ডেইজি ফুলার। মৃত্যু তার ঘনিয়ে আসছে, তবে তার একটি কাজ বাকি রয়ে গেছে। তার পাশেই রয়েছে তার মেয়ে ক্যারোলিন। মা ডেইজি তার মেয়েকে কাছে ডাকে, তাকে একটি গল্প শোনায়। 1918 সালে এই শহরের এক ট্রেন স্টেশনের উদ্বোধনী হচ্ছিল। স্টেশনে যে বড় ঘড়িটি রাখা হবে সেটি বানানোর দায়িত্ব দেয়া হলো ওই শহরের সেরা ঘড়ি কারিগর মিস্টার গ্যাটুয়ের ওপর। বিখ্যাত এই কারিগর ছিলেন অন্ধ, কিন্তু তার দক্ষতা এতটাই বেশি ছিল যে সে দৃষ্টি ছাড়াই সুন্দর সব ঘড়ি বানাতে পারতেন। বিশ্বযুদ্ধ চলছিল ওই সময়। তার একমাত্র আদরের ছেলেটি ওই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যায়। কিছুদিন পর জানা যায় তার সেই আদরের একমাত্র সন্তানটি যুদ্ধে মারা গিয়েছে। অন্ধ বাবা ছেলের জন্য অনেক কষ্ট পায়। 4 মাস তিনি কারো সাথেই কোনো কথা বলেননি, নির্বাক হয়ে শুধু কাজই করে গেলেন। সময় হয়ে এলো ঘড়িটি উদ্বোধন করার। গ্যাটু সেই ঘড়িটি নিয়ে আসলেন সেই স্টেশনে। শতাধিক লোকের সামনে তার উদ্বোধন হলো। উপস্থিত সবাই হলেন অনেক অবাক, কেননা ঘড়ির কাঁটাগুলো সোজা পথে নয়, তার উল্টো পথে ঘুরছিল। মনে হচ্ছিল সময় যেন পিছনের দিকে চলে যাচ্ছে। গ্যাটুই বললেন, ঘড়িটি আমি এভাবেই বানিয়েছি। আমাদের ছেলেরা তো যুদ্ধে শহীদ হয়ে গেল, তাই এই ঘড়িটি বানালাম তাদের স্মরণে। এইটি তাকালে যেন আমরা অতীতের কথা স্মরণ করতে পারি, যে সময়টাতে আমাদের সন্তানরা আমাদের সাথে ছিল। খুব ভালো হতো যদি এই ঘড়ির সাথে সাথে সময়টা অতীতে ফিরে যেত, আর আমরা আমাদের সন্তানদের ফিরে পেতাম। গ্যাটুর এসব কথায় সেখানকার সবাই নির্বাক হয়ে যায়। এরপরে গ্যাটুকে আর দেখা গেল না। কেউ বললেন তিনি সন্তান হারার কষ্টে মারা গেলেন, কেউ বা বললেন তিনি নৌকা নিয়ে কোনো এক সীমাহীন সমুদ্রে হারিয়ে গেলেন। এসব বলতে বলতে বৃদ্ধা ডেইজি তার মেয়েকে একটি ডায়েরি দেয়। ডায়েরিটি ছিল মিস্টার বেঞ্জামিন বাটনের। ডেইজি বলে তাকে এই ডায়েরিটি পড়ে শোনাতে। তার মেয়ে ক্যারোলিন তার মাকে সেই ডায়েরিটি পড়ে শোনায়। 11 নভেম্বর 1918 সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। অলিগুলিতে সবাই উৎসব করছিল। এই উৎসবমুখর সন্ধ্যাতেই জন্ম নেয় বেঞ্জামিন বাটন নামের এক অদ্ভুত শিশু। শহরের বিত্তশালী পরিবার থমাস বাটনের ঘরে বেঞ্জামিনের জন্ম হয়, কিন্তু জন্মের পরেই তার মা মারা যায়। থমাস স্ত্রী মৃত্যুতে অনেক কষ্ট পায়। যে বাচ্চাকে জন্ম দিতে তার স্ত্রী মারা গেলেন, সেই বাচ্চার প্রতি তার প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু সৃষ্টিকর্তার নির্মম পরিহাস, বেঞ্জামিন স্বাভাবিক কোনো বাচ্চা ছিল না। তার জন্ম হয়েছিল বৃদ্ধ রূপ নিয়ে। সদ্য জন্ম নেওয়া শিশুকে মনে হচ্ছিল তার বয়স 80 বছরেরও বেশি। তার এই রূপ দেখে তার বাবা অনেক বেশি রেগে গেলেন। তাকে এক অভিশাপ মনে করলেন। তাই বেঞ্জামিনকে আর সাথে রাখলেন না, ভাসিয়ে দিতে গেলেন সাগরের কাছে। কিন্তু বেঞ্জামিনকে হয়তো সৃষ্টিকর্তা রক্ষা করতে চাইছিলেন। পুলিশের চোখে পড়ায় থমাস তার বাচ্চাকে সাগরে ফেলাতে পারে না। তিনি বেঞ্জামিনকে এক বৃদ্ধাশ্রমের সামনে রেখে আসলেন। বৃদ্ধাশ্রমে কাজ করতেন মাদার কুইনি এবং মিস্টার ওয়েদার। তারা বাচ্চাটিকে খুঁজে পেলেন।
বাচ্চার এই অবস্থা দেখে মাদার কুইনির মনে দয়া হলো, তাই বাচ্চাটিকে তিনি তুলে নিয়ে আসলেন। ডাক্তার দেখে বললেন, বাচ্চা তো অনেক আগে থেকেই বৃদ্ধ, চোখে ছানি, পায়ে রয়েছে আর্থ্রাইটিস রোগ, তাই তার হাতে সময় অনেক কম, কিছুদিন বা সপ্তাহখানেক সে বাঁচতে পারবে। কুইনি ভাবে অল্প সময়ের জন্য আসা এই বাচ্চাটির সে দেখভাল করবে। সৃষ্টিকর্তার অদ্ভুত এক সৃষ্টি এই বাচ্চাটি, হতে পারে এতে কোনো কল্যাণ রয়েছে। কুইনি বৃদ্ধাশ্রমের সবার সাথে বাচ্চাটির পরিচয় করিয়ে দিলেন। তিনি তার নাম রাখলেন বেঞ্জামিন। এর মধ্যে স্টেশনের ওই ঘড়িটিকে সরিয়ে নেওয়া হয়নি, সেটি দিনের পর দিন উল্টো পথে ঘুরেই যাচ্ছে। কেন জানে বেঞ্জামিনের জীবনটাও এরকম, তার বয়সও কমছে, বা বলা যেতে পারে তার শারীরিক গঠন বৃদ্ধ থেকে ধীরে ধীরে যৌবনের দিকে ধাবিত হচ্ছে। একসময় হুইল চেয়ার, পরে ধীরে ধীরে সে ওয়াকিং স্টিক নিয়ে হাঁটতে পারছে। বৃদ্ধাশ্রমের দিনগুলিতে প্রতিদিনই কারো না কারো জন্মদিন পালন হতো, আবার প্রতিদিনই কারো না কারো মৃত্যু হয়ে থাকত। বৃদ্ধদের সাথে থেকে থেকে বেঞ্জামিন নিজেকে বৃদ্ধই মনে করত, কিন্তু তার মন সবসময় চাইত বাইরের জগৎ সম্পর্কে জানতে, বাইরে খেলায় মেতে থাকা সেই শিশুগুলোর সাথে হই হুল্লোড়ে মেতে উঠতে। কিন্তু তার শারীরিক দুর্বলতা এসবে বাধা হয়ে দাঁড়ায়। মা কুইনি প্রতি সপ্তাহে বেঞ্জামিনকে চার্চে নিয়ে যেত। একবার চার্চে গিয়ে সে জীবনের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা সম্পর্কে জানতে পারে। চার্চের ফাদার বেঞ্জামিনকে মনোবল দেয়, তাকে তার এই শরীরেই চেয়ার থেকে দাঁড়িয়ে হাঁটতে বলে সে অবশ্যই পারবে। মানুষ তার বিশ্বাস আর মনোবল দ্বারা অনেক অসাধ্যকে সাধন করতে পারে। আসলেই সত্য। বেঞ্জামিন হাঁটতে শুরু করে, তার মনে হয় সে জীবন ফিরে পাচ্ছে, অনেকদিন সে বাঁচতে পারবে। অন্যদিকে আবার তাকে মনোবল দেও সেই ফাদারটিরই সেখানে আচমকা মৃত্যু হয়ে যায়। বেঞ্জামিন বুঝে নদীর কুল করলে অন্য কুল তো ভাঙবেই। বৃদ্ধাশ্রমে যেমন কেউ জন্মদিন পালন করে, কেউ বা মৃত্যুদিন, কেউ মারা গিয়ে জায়গা ফাঁকা হলে তার জায়গা নিতে অন্য কোনো বৃদ্ধ চলে আসে, ঠিক তেমনি হেঁটে হেঁটে বেঞ্জামিনের প্রাণের সঞ্চার হলো তো অন্যদিকে ফাদার বা অন্য কারো আচমকা মৃত্যু হচ্ছে। এটাই তো পৃথিবীর ভারসাম্য, রীতিনীতি। এভাবেই তো টিকে আছে মানব সভ্যতা। বেঞ্জামিন ভাবে হয়তো সামনের জীবনে তার জন্য বিচিত্র কিছু অপেক্ষা করে আছে। একদিন আশ্রমে অতিথি হিসেবে মিস্টার ওটি বেড়াতে আসেন। ওটির সাথে বেঞ্জামিনের ভালোই ভাব জমে যায়। মিস্টার ওটি বেঞ্জামিনকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। বেঞ্জামিন প্রথমবারের মতো বাইরের পৃথিবীর স্বাদ পায়। গল্পগুজবের এক পর্যায়ে মিস্টার ওটি বলেন, বেঞ্জামিন, তুমি সবার থেকে আলাদা এবং বিশেষ কেউ, তাই তোমার প্রতি মানুষের নজরটা আলাদা হবেই। হয়তো এই জন্য জীবনের বেশ কিছু সময় তোমাকে একাই থাকতে হবে। জানো বেঞ্জামিন, এই পৃথিবীতে অনেকেই একা, তারা একা থাকতে ভয় পায়, তাই তাদের জীবনটা অনেক কষ্টের। কিন্তু তুমি কখনো আক্ষেপ করবে না, তাহলেই তুমি তোমার বিচিত্র এই জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবে। 1930 সাল। বেঞ্জামিন এখন একটু বড় হয়েছে, আর সাথে তার বার্ধক্য অনেকটা কমে দিয়েছে। বৃদ্ধাশ্রমের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন মিসেস ফুলার। মিসেস ফুলারের এক নাতনি ছিলেন ডেইজি। নীল চোখের অধিকারী সুন্দরী ডেইজির সাথে বেঞ্জামিনের সাক্ষাৎ হয়। বেঞ্জামিন আর ডেইজি একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। খাওয়ার সময় ওই দিন মাদার কুইনি সবাইকে জানায় যে দীর্ঘ প্রতীক্ষার পর সৃষ্টিকর্তা তাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, কুইনি গর্ভবতী হতে পেরেছেন। কুইনির খুশি দেখে বেঞ্জামিন অনেক খুশি ছিল, কিন্তু সে জানত কুইনির সন্তান আসার পর বেঞ্জামিনের প্রতি কুইনির দেখভাল কিছুটা কমে যাবে। তবে বেঞ্জামিন এটা অনেক স্বাচ্ছন্দ্যেই মেনে নেয়। ডেইজির দাদি প্রায় সময় ডেইজি আর বেঞ্জামিনকে গল্প করে শোনাতেন। কখনো আবার রাতে ডেইজি আসতো বেঞ্জামিনের সাথে গল্প করতে। কিন্তু বাইরের থাকা বার্ধক্যের রূপে বেঞ্জামিন তো সবার কাছে বৃদ্ধই ছিল, তাই তার এভাবে ডেইজির সাথে রাতে গল্প করাটাকে খারাপ নজরে দেখা হতো। শিশু বেঞ্জামিন বুঝতেই পারত না কেন মাঝে মাঝে তাকে অজান্তেই বকা দেওয়া হয়, তাকে খারাপ বলা হয়। তবে সময়ের সাথে সাথে বেঞ্জামিনের এসবেরও বুঝ হয়ে যায়। এখন মাদার কুইনি তার বাচ্চাকে নিয়েই বেশ ব্যস্ত থাকেন, তাই বেঞ্জামিনও নিজের মতো করে সময় পার করার চেষ্টা করত। মিস্টার ওটিরও যাওয়ার সময় হয়ে যায়। কাছের বন্ধুটি দূরে চলে যাওয়ায় সে একটু একা হয়ে গিয়েছিল। তবে সে চলে যাওয়ার কিছুকাল পরে আশ্রমে এক বৃদ্ধা মহিলা আসেন। বেঞ্জামিন তার নাম মনে রাখতে পারেনি।
জীবনের বিভিন্ন অধ্যায়ে আমাদের নানা মানুষের সাথে সাক্ষাৎ ঘটে। তাদের নামটি হয়তো মনে থাকে না, কিন্তু তাদের সাথে অতিবাহিত হওয়া বিচিত্র সময়গুলো আমাদের স্মৃতিতে সুন্দরভাবে থেকে যায়। বেঞ্জামিনকে সেই বৃদ্ধাই পিয়ানো বাজানো শিখিয়েছিল। বেঞ্জামিন পরিবর্তন হচ্ছে, সে এই অদ্ভুত নতুনত্বের স্বাদ পাচ্ছিল। সে এখন লাঠি ছাড়াই হাঁটতে পারে, তার শারীরিক গঠন সুগঠিত হচ্ছে। তাই এখন মা কুইনি বেঞ্জামিনকে আশ্রমেরই একজন মিস্টার ডসের সাথে বাইরে যেতে দেয়। একবার মিস্টার ডসের সাথে জাহাজ দেখতে বেরোলে সে ওখানে জাহাজ পরিষ্কারের একটি কাজ পেয়ে যায়। এরকম একটি কাজ পেয়েও বেঞ্জামিন অনেক খুশি ছিল। কাজের পাশাপাশি সে তো অতল সমুদ্রের রোমাঞ্চ অনুভব করতে পারছে। জাহাজের ক্যাপ্টেন ছিলেন মাইক ক্লার্ক। তিনি জানতে পারেন বেঞ্জামিন তার জীবনে কখনো কোনো মেয়ের সাথে মিলিত হয়নি। বেঞ্জামিন যদিও সবে কিশোরে পরিণত হয়েছে, কিন্তু মাইকের কাছে সে তো 50-60 বছরের একজন বৃদ্ধই ছিল। তাই জৈবিক এই চাহিদাটি মেটাতে মাইক তাকে ক্লাবে নিয়ে যায়। বেঞ্জামিন বুঝতে পারে জীবিকা থাকলে কিছু সুখ অসময়েও ক্রয় করা যায়। মাইকের কাছে সে জীবনের আরও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পায়। যে কাজে কারো দক্ষতা থাকে বা যা সে করতে ভালোবাসে, তার সেই কাজটি করা উচিত। এটা তাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। পিতার করা বাধ্য থাকা সত্ত্বেও মাইক তার ইচ্ছাকে ফলো করেই তো আজ জাহাজের ক্যাপ্টেন হতে পেরেছে। রাতে বাসা ফেরার সময় থমাস বাটন অর্থাৎ বেঞ্জামিনের বাবার সাথে বেঞ্জামিনের সাক্ষাৎ হয়। যে সন্তানকে সে ফেলে রেখে এসেছিল, সে এখন নিজেই তার দেখভাল করতে শিখেছে। থমাস তার নিজের ভুল বুঝতে পেরেছিল। এরপর থেকে সে প্রায়ই বেঞ্জামিনের সাথে দেখা করতে আসতো। কিছু সময় পার হয়ে যায়। একবার ডেইজি তার দাদিমার কাছে বেড়াতে আসে। ডেইজি এখন আগের চেয়ে বড় হয়েছে। এক কুয়াশামাখা ভোরে বেঞ্জামিন ডেইজিকে সমুদ্র ভ্রমণে নিয়ে যায়। আপার সমুদ্রের সেই স্নিগ্ধতা পেয়ে ডেইজি অনেক খুশি হয়। বেঞ্জামিন দিনকে দিন পরিবর্তন হচ্ছিল। বেঞ্জামিনের বড় হওয়া বা ধীরে ধীরে বৃদ্ধ থেকে যুবকে পরিণত হওয়া তার বোন কিছুটা খারাপও করছিল, কেননা তার সামনেই প্রিয় মানুষগুলো বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে। শরীর তার সময়ের উল্টো পথে চলাতে প্রিয় মানুষগুলোর মৃত্যু তার আগেই হবে। তাকে সেসব মৃত্যুগুলোর সাক্ষী হতে হবে। পিয়ানো মহিলা তাকে বলে, এতে আফসোসের কিছু নেই, সময়ের সাথে মানুষ তো চলে যাবেই। আর মানুষ চলে যায় বলেই তো তার গুরুত্বটা বোঝা যায়। মানুষটি স্মরণীয় হয়ে থাকতে পারেন। তার কিছুদিন পরে আবার পিয়ানো মহিলাটিও এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে স্মরণীয় হয়ে যায়। তবে বেঞ্জামিন এখন আর আফসোস করে না। বেঞ্জামিন প্রতিনিয়ত নতুন কিছু শিখে যাচ্ছে। সে নারীর ছোঁয়া পেয়েছে, ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে পেরেছে, জাহাজে করে দূর সীমান্তে পাড়ি দিতে পেরেছে। সে জীবনের এরকম নানা বৈচিত্র্যকে আবিষ্কার করতে চায়।